অহনা তো সত্যিই কিছু করে না। এবার যদি নিজেরই সিনিয়র অফিসারদের পটিয়ে তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে যদি নিজের কাজ হাসিল করে নিতে পারে, প্রজেক্ট পাশ করে যদি কিছু টাকা রোজগার করে, তাহলে তাতে ক্ষতি তো কিছু নেই, তাই না? এবার তুই বল, একটা মেয়ে নতুন অফিসে জয়েন করে, তারপর সিনিয়রের সঙ্গে সবসময় ঘুরঘুর করে, অফিসে পৌঁছলেই ঘন্টার পর ঘন্টা ধরে তার কেবিন থেকে বেরোতে চায় না। এবার কি করে বা কি করে না সেটা জানি না। তোকে কে বলেছে এসব? আরে সেই তো, ওদের অফিসে একটা লোক আছে, আমার চেনা পরিচিত, সেই তো সবকিছু বলেছে আমায়। না জানি ও কি না কি বলছিল। লোকজন তো অহনার উপর ভীষণ রেগে আছে। আর কেন রাখবে না বলতো? রোজ যদি তাদের চোখের সামনে এসব নোংরামি হয় তাহলে রাখবে না কেন? ওদের তো সব প্রজেক্টগুলোও ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু অহনা যেই প্রজেক্টটা নিয়ে আসে সেটাই অ্যাপ্রুভ হয়ে যায়। আর জানিস একটা প্রজেক্ট পাশ করানোর জন্য কত টাকা করে নেয় ও? কে টাকা নেয়? আরে এটাই তো নিয়ম। এমনি এমনি কি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে যায় নাকি? কত লোকজন কাজ করে, কত লোকজন প্রজেক্ট নিয়ে আসে। সব প্রজেক্ট এমনি এমনি অ্যাপ্রুভ হয়ে যায় না, টাকা লাগে। আর যবে থেকে ওই অফিসে অহনা জয়েন করেছে না, তবে থেকে সবার পুরনো সব প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু অহনা সব প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে সবার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সবাই মিলেমিশে খাচ্ছিল, উপর থেকে নিচ পর্যন্ত সবার মধ্যে ভাগ হচ্ছিল। কিন্তু যবে থেকে অহনা এসেছে, শুধুমাত্র অহনা আর অহনা স্যার। এই অফিসের কর্মচারীরা তো ফিল্ডে যেতেও ভয় পাচ্ছে, কারণ যাদের প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে না, তারা সবাই রেগে লাল হয়ে আছে। তাদেরকে কি বা উত্তর দেবে? এই সব কটা প্রজেক্ট কে ক্যান্সেল করেছে? তোর বউ অহনা। আর তোর কি মনে হয় অহনার এসব করে কি লাভ হবে? সত্যি তুইও না কি বোকা ছোট। অহনার কি লাভ? আরে একটা কথা বল, যত বেশি প্রজেক্ট অ্যাপ্রুভ হবে তাতে অহনা কি পাবে? হ্যাঁ, ওর প্রফিট তো তখন হবে যখন নতুন প্রজেক্ট আসবে। তার মানে তোর মনে হয় এইসব প্রজেক্টগুলো পাস করতে অহনা টাকা নেয়? অবশ্যই নিচ্ছেও। আরে ওই ডিপার্টমেন্টে না প্রচুর টাকা রয়েছে, সেই জন্যই তো সবাই ওই ডিপার্টমেন্টে ট্রান্সফার নিতে চায়। আর ওই যে ওর অফিসের সিনিয়র রোহিত গাঙ্গুলি, ওকে তো অহনা একদম নিজের কন্ট্রোল। এবার কি করে কন্ট্রোলে করেছে সেটা তো বলতেও পারবো না, আমি লজ্জা করছে আমার। কিন্তু তুই তো এখন বড় হয়েছিস, তাই না? সবই তো বুঝতে পারছিস। তোর বড় দাদা আমি এসব বলতে পারবো না। কিন্তু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যাই হয়ে যাক আমি সবার সামনে খারাপ হয়ে যাই কেন? সবার চোখে আমি কেন জানি না ভিলেন হয়ে যাই? হয়তো সরাসরি সত্যি কথাটা মুখের ওপর বলে দিই, সেই জন্য আমার নিজের স্ত্রীর সঙ্গে আমি থাকতে পারলাম না, আমার ডিভোর্স হয়ে গেল। আবার আমাকে এই জন্যই তো বিয়ে করতে হলো। কিন্তু এটা তো সাধারণ ব্যাপার। এবার তুই বল না আমি কি করতাম? আমার প্রথম বউ বাড়ি ছেড়ে কিছুতেই যাচ্ছে না, এখানেই রয়েছে, তা থাকুক না। আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, তারপরেই দ্বিতীয় বিয়ে করেছি আমি। তোর মেজ বৌদির তো এতদিনে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, তাই না? সরি, ওই পারোর, কিন্তু না, ও এখানেই থেকে যেতে চায়। আমি ডিভোর্স দিয়েছি, সেটাও সবার সামনে। এবার ওর এইসব কাজের জন্য না সবাই ওকে সিম্প্যাথি দিচ্ছে, কিন্তু আমি সবার নজরে ভিলেন হয়ে গেছি এখন। তাহলে ঠিক আছে, যে আমাকে নিয়ে যা ভাবতে চায় ভাবতে পারে। ছোট, আমি এটা জানি আমার ব্যাপারে তুইও এরকমই ভাবিস, সেই জন্যই তুই তোর পল্টু দাদার বিয়েতে আসিসনি। কালকে যখন আমি আমার বউকে নিয়ে এলাম তখনও তুই ওখানে ছিলি না। কিন্তু এবার তুই বল না ছোট, যে আমার কি ভালো থাকার কোনো অধিকার নেই নাকি? পারো কি আমার খেয়াল রাখতো কোনো? সব সময় উল্টো পাল্টা কাজ করে বেড়াতো, কখনো মূর্তির বিজনেস, কখনো এটা করছে সেটা করছে, কোনো কাজে মন ছিল না ওর। আর তুই জানিস এই সব প্ল্যানিং না তোর বউয়ের মাথা থেকে বেরিয়েছে। যত বিষ ছড়িয়েছে না, সেই সব অহনা ছড়িয়েছে পারোর মনের মধ্যে। না তোর বাড়িতে কোনো মন লাগতো, আর না তো আমার খেয়াল রাখতো। আমরা দুজন দুটো আলাদা মানুষ। হ্যাঁ, সত্যিটা তো এইটাই। ওই দিন ছুটি থাকা সত্ত্বেও ওই গাঙ্গুলি স্যার ওকে অফিসে ডেকেছিলেন, তাও আবার অফিসিয়ালি ছুটি থাকা সত্ত্বেও। কিন্তু ও গেলই বা কেন? আমার তো সত্যি খুব অদ্ভুত লাগছিল। দেখ ছোট, আমি তোকে আর কিচ্ছু বলতে চাই না। আমি শুধু এটুকুই চাই যে কারোর উপর কোনোদিনও অন্ধবিশ্বাস করিস না।
নিজের চোখ কান খোলা রাখিস সবসময়, কারণ শেষে তো ভোগ করতে তোকেই হবে। দেখ, মুখের উপর কেউ কিচ্ছু বলবে না, কিন্তু চোখের আড়ালে সবাই এই একই কথা বলছে যে কি বোকা ছেলেও, ওর বউ ওর চোখে ধুলো দিয়ে বাইরে কুকর্ম করে বেড়াচ্ছে, কিন্তু ও কিচ্ছু জানেই না। অদ্ভুত। দেখ ছোট, আমি শুধু এটা চাই যে তোর জীবন নরক হয়ে ওঠার আগে যাতে ঠিক হয়ে যায়, সেই জন্য এসব বললাম আমি। এবার তুই এটা ভাববি যে অহনার সাথে আমার শত্রুতা রয়েছে, ওকে পছন্দ করি না। হ্যাঁ, আমি ওকে পছন্দ করি না মানছি, ওর জন্যই আমার সংসার ভেঙে গেছে, কিন্তু ও তো এই পরিবারেরই সদস্য, তাই না? এই পরিবারেরই তো বৌমাও। আমি কি করে সব জায়গায় গিয়ে ওর নামে নিন্দা করে বেড়াবো? হ্যাঁ, বাইরে থেকে যেটা কানে এসেছে সেটাই আমি তোকে এসে বললাম। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে ওই যে ওই লোকটা রয়েছে, ওকে বাড়িতে ডেকে নিচ্ছি, তাকেই তুই জিজ্ঞেস করে নিতে পারিস সবকিছু। না না, আমার কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে এসব তোকে বলার পর আমার মনটা অন্তত হালকা হয়ে গেল। আর কতদিন আমি একাই সব শুনতাম, আর সহ্য করতে পারছিলাম না আমি এসব। রোজ সকলে আমাকেই শোনায় যে তোমার ভাইয়ের বউ আজকে এই করেছে, কালকে ওর বউ ওটা করেছে, অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর ও আর ফিরেই আসেনি। এসব শুনতে শুনতে আমার না মাথা খারাপ হয়ে গেছিল ভাই। এই অসভ্যতা আমি রোজ কি করে সহ্য করা যায় বলতো? ও নাম অর্জন করার জন্য বেরিয়েছিল, কিন্তু ম্যাডাম এমন সব কাজ করেছে যে সকলে নিন্দা করছে। এখন তো অফিসে এটাই হচ্ছে ট্রেন্ডিং নিউজ। আমি ভাবলাম যে তোকে অন্তত জানানো উচিত। আমি একা শুনতে শুনতে তো মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি শুনে নিয়েছি, আর কিছু বলার দরকার নেই তোর। আমি দেখছি কি করা যায়। তবে হ্যাঁ দাদা, তোকে একটা কথা বলে দিলাম, কোনো প্রুফ ছাড়া আমি ওকে একটা কথাও বলবো না। প্রুফ? প্রমাণ চাই নাকি তোর? আরে প্রমাণ কোথা থেকে আসবে? কি করে তোকে প্রমাণ দেব? দেখ, আমার কাজ ছিল তোকে সতর্ক করা, সেটা আমি করেছি। পল্টু দাদা, চলো, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। নতুন বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চলো যাই। সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে, সেই জন্যই তো ডাকতে এলাম। চলো এবার। হ্যাঁ চলো, যাচ্ছি। চল, তুইও চল। না, আমি আমার রুমেই ঠিক আছি। ছোট, একা ঘরে গিয়ে কি করবি? দেখ, তুই আমার বিয়েতেও যাসনি, এবার অন্তত একটা অনুষ্ঠানে অন্তত তুই তোর পল্টু দাদার পাশে দাঁড়া। তুই না গেলে আমার কি ভালো লাগবে বল? দেখ ছোট, তুই আমার ছোট ভাই, জানিস আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই জানিসও না। এই বাড়িতে, এই পরিবারের সব থেকে আপন কেউ যদি হয় সেটা তুই। সব থেকে বেশি ভালোবাসি আমি তোকে। চল এবার, চল। সব প্রস্তুতি হয়ে গেছে? এই এক্ষুনি আসবে। পল্টু, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই তো এসে আমরা গেছি। সে কখন থেকে অপেক্ষা করছি। আরে আসলে কিছু দরকারি কাজ ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাও, তোমার নতুন বউকে এই খাবারের থালা আর শাড়িটা দাও, আর বলো আমি সারা জীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি, আর আমি আজীবন তোমার সব রকম প্রয়োজন পূরণ করার কথা দিচ্ছি। একটু আস্তে 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 কথা বলো। আমার কি রোজের অভ্যেস আছে নাকি? তুমি কি বললে সেটা তো কিছুই বুঝলাম না। কেন জানো না তুমি? গতবারেই তো বলেছিলাম, মনে নেই তোমার? তোমার জন্য তো এইসব কিছু নতুন নয়। আরে এত কিছু মনে থাকে নাকি? কত বছর আগে এইসব বলেছিলাম। বলুন কি করতে হবে, বলুন। বড় বৌমা, থালাটা নিয়ে এসো তো। পল্টু, এটা ওকে দে। হ্যাঁ, এক মিনিট। তুমি এই শাড়িটা এনেছো আমাকে দেবে বলে? এত সামান্য একটা শাড়ি? আরে না না, আসলে ব্যাপারটা হলো ওই শুধু নিয়ম রক্ষাই করতে হবে তো, তাই যেটা সামনে পাওয়া গেল সেটাই নিয়ে এসেছে। পাছে তেল মশলা লেগে যায়।
পরে ভালো একটা নিয়ে আসবো। হ্যাঁ, এক মিনিট আমি কিছু বলি একটু। আসল কথা কি, আমার কাছে তো আর কিছু ছিল না, আমার শুধু দুটো নতুন শাড়ি ছিল, সেই কারণে আমি একটা তোমাকে দিয়ে দিলাম। এক মিনিট, তুমি শাড়ি কেন দেবে? তাহলে আমি কি বা করতে পারি? তোমার এই যে পতিদেব, সে তো কোনো আচার অনুষ্ঠানের জন্য কোনো শাড়ি কেনেইনি। এই যে তোমার নতুন নতুন শাশুড়ি মা হয়েছেন, আমার কাছে এসেছিলেন, হাতে পায়ে ধরতে থাকলেন বেচারি, বলছিলেন একটা শাড়ি দে আমাকে। তখন না সবাই বারণ করেছিল, তখন আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, নতুন বউয়ের ব্যাপার তো আমি করে দিই, এইটুকুই তো ব্যাপার। আমি দেখলাম আমার কাছে দুটো শাড়ি ছিল যেগুলো একদম নতুন, তার মধ্যে সবচেয়ে ভালো দেখতে এটাই ছিল, তাই তোমাকে আমি এই শাড়িটা দিয়ে দিলাম। জানো, আমি না চাইছিলাম না যে তোমাকে এই আচার অনুষ্ঠানে পুরনো শাড়ি পরতে হোক, ভালো লাগে নাকি সেটা, সেই কারণে আমি ভালো শাড়িটা তোমাকে দিলাম। রংটাও খুব মানাচ্ছে গো তোমাকে। মা, তুমি কি আমাকে বলেছিলে যে তোমার শাড়ির প্রয়োজন? আরে পল্টু, হয়তো বলার সময় পাইনি। আরে ঠাকুরজি, তুমিও না একটা লিস্ট বানাতে পারতে, তাহলেই তো জানতে পারতো পল্টু। দেখো বৌমা, শাড়ি কিনে টাকা নষ্ট করার কি দরকার? হ্যাঁ, এই তো সবে তোমার বিয়ে হয়েছে, অনেক নতুন নতুন শাড়িও পেয়েছো, তাই না? তাছাড়া সন্ধেবেলায় আরো অতিথিরা আসবেন, তারাও অনেক শাড়ি নিয়ে আসবেন, কাজেই বেকার টাকা নষ্ট করে কি লাভ, তাই না? তোমাদের নতুন সংসার, তাই একটু ভেবেচিন্তে খরচা করা উচিত। শুধু এই জন্যই আমি পল্টুকে শাড়ি কেনার কথাটা বলিনি আর কি। তাহলে এখন এই নিয়ম পালন করা যাবে না। পালন করা যাবে না মানে? যদি আপনারা আমার জন্য একটা শাড়ি কিনে আনতে না পারেন তাহলে এই নিয়ম হবে না। প্রথমে আপনারা যান আর আমার জন্য একটা নতুন শাড়ি কিনে আনুন, তারপরেই এই নিয়মটা হবে। আপনার পুরনো বৌমাদের দেওয়ার শাড়ি দিয়ে আমি কেন নিয়ম পালন করব? যান গিয়ে একটা শাড়ি কিনে আনুন। কি এখন? এক্ষুনি শাড়ি কিনে আনো, তারপরেই আমি নিয়ম পালন করব। আর একটা কথা বলো আমায়, থালাতে শুধু এই ভাত, তরকারি আর মাছই বা কেন আছে? আরে তোমার শাশুড়ি মা বলেছিলেন দুপুরে কিছু বানিয়ে দিতে, আমরা নিজেদের খাবারের জন্য এটাই বানিয়েছিলাম, এর মধ্যে থেকেই তোমার জন্য বের করে রেখেছি। এখন তোমার শাশুড়ি মা তো তেমন ভালো কিছু বানায়নি তোমার জন্য। আরে পূজা, এসব শুধু রীতিনীতি। আমি দিনের বেলা গেস্টদের এই আলু, ভাত আর বাকি তরকারিগুলো খাওয়াবো? আরে না 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 না, এটা কি করে তুমি দেবে? এটা তো দিতে পারবে না, এটা তো আমি নিজের জন্য তৈরি করেছিলাম। আসলে কি বলো তো, এই আলু ভাতে ভাত আর মাছ খেয়ে আমরা তো কাজে বেরোবো, একটুখানি যা বেঁচেছে ছেলেরা অফিস থেকে এসে খাবে, আর আমরা খালি আমাদের জন্যই বানিয়েছি, সবার জন্য তো বানাইনি। আর তোমার শাশুড়ি মা আমাদের তো নিমন্ত্রণও করেনি, আর যদি নিমন্ত্রণও করতো কেই বা যেত। আর আপনার বাড়ির রান্নার লোক কি করছে? আসলে ব্যাপারটা হলো বৌমা, যে রাঁধুনি তো রান্না করছে, সেটা সন্ধেবেলার জন্য। আসলে ব্যাপারটা হলো এই যে যদি আমরা ওকে দিয়ে দুপুরের রান্নাটাও করাতাম তাহলে ও অল্প রান্নায় অনেক টাকা নিয়ে নিত। তাই আমি ভাবলাম যে বড় বৌমাই না হয় আজ অতিথিদের জন্য রান্না বান্নাটা করুক। আপনি ভেবেছিলেন পিসিমণি, কিন্তু আপনি ভাবলেন কেন? আমি কি এমনটা বলেছিলাম যে আপনি এটা ভাবুন? দিদি, ভাবার জন্য কি টাকা লাগে নাকি? ভাবনা তো বিনা পয়সাতেই হয়, তাই ভেবে নিয়েছেন। আরে পিসিমা, কে জানে তোমরা কত কিছুই না ভেবে ফেলো। পৃথিবীর সবাই পাল্টে গেল, তোমরা দুজনে কখনো পাল্টাবে না। দেখো, তোমার শাশুড়ি মাই আমাকে বলেছিলেন যে তোমার বিয়ের কাজে যোগ দিয়ে তারপরে আমাকে কাজে বেরোতে, তাই জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এখন আর তুমি এই রীতি করবে না, তাই না? তো আমারও এখানে আর থাকার কোনো প্রয়োজন পড়বে না, আমিও বরং নিজের অফিসে চলে যাই। আজকে কেন যাবে অফিসে? আরে
আজকে কেন যেতে হবে মানে? অফিস তো যেতেই হবে কাজের জন্য। এখন তুমি ছুটি নিয়েছো মানে কি আমাকেও ছুটি নিতে হবে? অহনা, তুমি অফিসে কি কারণে যাও আমি খুব ভালো করেই জানি। আরে এতে জানার মতো কি আছে? তুমি অফিসে কাজ করতে যাও, আমি অফিসে কাজ করতেই যাব। আজ থেকে তুমি আমাকে না জিজ্ঞেস করে অফিসে যাবে না। অফিসটা কি কোনো স্কুল নাকি যে তোমায় জিজ্ঞেস করে যেতে হবে? আর এমনিতেও এই চাকরিটা আমি নিজের যোগ্যতাতেই পেয়েছি। তুমি আমায় পাইয়ে দিয়েছো নাকি চাকরিটা? আর কেনই বা আমাকে আটকাচ্ছ তুমি? তুমি অফিসে কাজ করতে যাও? হ্যাঁ, তো তোমার কি মনে হয় আমি কি করতে চাই? আরে ছোট, বাদ দে না। কি সব বলছিস তুই? আজকের দিনে এসব বাদ দে না, পরে কথা বলিস। কেন এত সকাল সকাল রাগ দেখাচ্ছিস কেন? কি হয়েছে বল তো আমাকে খুলে। দেখো মা, অনেক জায়গা থেকে অনেক কথাই আমার কানে আসছে, কিন্তু কি বলো তো, শুধু শুধু তো আমার রাগ হয় না, তাই না? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি। কি শুনেছো তুমি? আমাকেও বলো। সঠিক সময় এলে বলবো। ঠিক আছে, তো যখন সময় আসবে তখন তুমি রাগ দেখিও। এখন আমার মুডটা খারাপ করো না। মা, আমার দেরি হচ্ছে, আমায় বেরোতে হবে। আমি ভেবেছিলাম আজ কারখানায় তোমাদের প্রোডাকশন দেখতে যাব, কিন্তু আমার মনে হয় না যে হয়ে উঠবে বলে। আজ এখনই আমায় বেরোতে হবে। ঠিক আছে মা? অহনা, আমি তোমাকে বললাম না যে আজকে অফিসে যাবে না তুমি? তুমি বুঝতে পারলে না? আমিও তো তোমায় বললাম না যে আমি অফিস যাব? তুমি আমায় আটকাতে পারো না। অহনা, আমি অফিস বেরোচ্ছি। আসছি মা। যা। তুমি আগে এই থালাটা সরাও। যদি রান্নার লোক কিছু না বানিয়ে থাকে তাহলে তুমি হোটেল থেকে খাবার নিয়ে এসো। আমি লিস্ট দিয়ে দিচ্ছি, সবকিছু তুমি ভালো করে নিয়ে এসো। আর দুপুরে তুমি গেস্টদের জন্য হোটেল থেকেই খাবার নিয়ে এসো। হোটেল? আর তারপরে ব্রাহ্মণ ভোজও তো আছে, তার জন্য তো আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে। যাও নিয়ে এসো। এসব করতে গেলে অনেক খরচা হয়ে যাবে। বাহ, দুটো বিয়ে করতে পারো, কিন্তু খরচা করতে ভয় পাচ্ছ। এখন খরচা হলে হোক। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু একটা বেনারসি শাড়িও কিনে এনো। নিজের পুরনো বউয়ের কাছে আবার হাত পেতো না কিন্তু। আর যদি দেরি করো তাহলে কিন্তু আরো দেরি হবে। আর এই ভাত কাপড়ের অনুষ্ঠানও যদি ঠিক করে না হয়, বউ ভাতও কিন্তু হবে না, মনে রেখো। পূজা, আচ্ছা এগুলো একটু ম্যানেজ করে নিতে পারি না? না, স্যার, আজ আসলে বাড়িতে একটা ওকেশন আছে। জানি আমি, কিন্তু আজকের প্রজেক্ট সাবমিট করার শেষ দিন, সেই জন্যই আপনাকে ডাকতে হলো। আজকে যদি প্রজেক্ট সাবমিট করতে না পারি তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, সেই জন্যই আমাকে বারবার আপনাকে ডাকতে হচ্ছে। আই এম সো সরি অহনা, আশা করি আপনি বুঝতে পারছেন। আমি আপনাকে জেনে শুনে বিরক্ত করছি না, এমনিতেও আমার এরকম কোনো ইন্টেনশনও নেই। আরে না না স্যার, আমি বুঝতে পারছি আপনার কথা। আজকের দিনের জন্যই আমি আগে থেকে ছুটিটা নিয়ে নিয়েছিলাম। আর স্যার, ওই দিনেও ব্যালেন্স শিটের কাজের জন্য রাতে আমায় আসতে হয়েছিল। স্যার, আসলে আমাকে তো শ্বশুরবাড়িতেই থাকতে হয়, সেখান থেকেই আমায় যাওয়া আসাও করতে হয়। তাই ব্যাস এই কারণেই মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায় স্যার, আর কিছু না। এটা কাজ স্যার, জানি, কিন্তু স্যার তবুও ওকে, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনার বাড়িতে আমার কারণে প্রবলেম হচ্ছে।
এখানে অ্যাপ্লিকেন্টসের সমস্ত ডকুমেন্টস আছে, আমার কাছে যা যা প্রজেক্ট ছিল সেই সমস্ত প্রজেক্ট ডিটেলস এখানে আপনি দেখতে পারেন। স্যার, অলমোস্ট সন্ধে হতে চলেছে। অহনা, আজকে আমি আপনাকে ড্রপ করে দেবো। আপনাকে নিয়ে কোনো প্রবলেম নেই, অফিস নিয়ে একটু সমস্যা হচ্ছে স্যার। আপনি একজন মহিলা হতে পারেন, কিন্তু সবার আগে আপনি এই অফিসের স্টাফ। যদি কাজের খুব প্রেশার থাকে তাহলে সময়ের দিকটা দেখা হয় না অহনা। কিন্তু স্যার, অফিস টাইমেরও তো একটা সিস্টেম আছে বলুন। আর তাছাড়া আমাদের মহিলাদের জন্য কিছু সুবিধে অসুবিধেও থাকে। স্যার দেখুন, আমি কোনো মহিলা বলে ওমেন কার্ড প্লে করছি না আপনার সামনে, কিন্তু স্যার একটা আন্ডারস্ট্যান্ডিংয়েরও তো ব্যাপার থাকে। আর বাকি সময় তো আমি সব থেকে বেশি কাজ করে দিই আপনাকে। আরে না না অহনা, আমার তাতে কোনো আপত্তি নেই। আর এখন অব্দি আপনি যতগুলো কাজ করেছেন সেগুলো খুব ভালো কাজই করেছেন। আমার তো খুব খারাপ লাগছে যে আপনাকে এখানে ডাকতে হলো। আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর এমনিতেও এই প্রজেক্টের ডকুমেন্টস আমার কাছে নেই। যদি থাকতো তাহলে আমি আপনাকে ডিস্টার্ব করতাম না। আই নো স্যার, অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম আজকে আপনাকে ফোন করব, কিন্তু আমি জানতামই না যে আজকেই আপনার এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে। অহনা, কালকে এটা আমাকে ফার্স্ট আওয়ারে সাবমিট করতে হবে। আর যদি আজকে এই কাজটা না করা হতো তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত আমার। বারবার হেড অফিস থেকে ফোন আসতে থাকতো। সেই জন্যই আমি আজকে আপনার ছুটিটা ক্যান্সেল করে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। এবার এই ডকুমেন্টস আমাকে দিয়ে দিন আর আপনি চলে যান। আপনাকে ছুটি দিয়ে দেবো। বসের গাড়িতে করে কোথায় যাচ্ছিলে? অফিসের বাহানা করে? দেখুন স্যার, আমি খুব ভালো করেই জানি অহনা যখন আপনার কেবিনে থাকে আপনি কত খুশিই না হন। খবরদার অর্জুন, তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো। এবার যদি তুমি একটা শব্দও বলো না, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, সমস্ত ডকুমেন্টস আমি নিজের সঙ্গে করে এনেছি। দেখুন, যে সমস্ত অ্যাপ্লিকেন্টস রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেন্টসের ডকুমেন্টস এখানে আছে। আমার কাছে যা যা প্রজেক্ট ছিল, মোট 10টা প্রজেক্ট এখানে সবগুলো আছে, আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো খুব ভালোভাবেই অ্যারেঞ্জ করেছেন সবকিছু। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার, স্যার আমি বলছিলাম যে এখন তো সন্ধে হয়েই আসছে। অহনা, একটা কথা বলি? হ্যাঁ স্যার। আজ আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি।